ওরে মারে, ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বলছি ডাক্তারবাবু, হ্যাঁ আমার ফুটোদার কি হয়েছে? বলছি পেটে ব্যথা যেরকম বলছে, সোনোগ্রাফি না করে কিছু বলা যাবে না। ডাক্তারবাবু তাড়াতাড়ি করুন। শোনো, সোনোগ্রাফি 4 ঘন্টা খালি পেট না থাকলে পরে করা যাবে না। আরে বাবা, সকাল থেকে কিচ্ছু খাইনি। হ্যাঁ ডাক্তারবাবু, সকাল থেকে খালি একটা কলা খাইছিলাম, তাও বমি হয়ে গেছে। ওরে মারে, ওরে বাবা রে, পেট ব্যথা করছে। ঠিক আছে, আমি নার্সকে বলছি ফটাফট করে সোনোগ্রাফি বের করে নিয়ে হোক। বলছি ডাক্তারবাবু, যে করেই হোক আমার ফুটোদাকে ভালো করে দাও। দেখো, আমার নাম হচ্ছে ডাক্তার কে কে, আমার কাজ হচ্ছে মানুষকে ভালো করা। তোমরা কোনো টেনশন করো না, আমি যে করেই হোক তোমার এই বন্ধু ফুটোকে ভালো করে দেবো। এই ছেলে, তুমি মন খারাপ করো না, তোমার কাকাকে আমি ভালো করে দেবো। ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি করুন, খুব যন্ত্রণা হচ্ছে। এমন বলছো যন্ত্রণা মনে হচ্ছে তোমার হচ্ছে? ওরে মারে, ওরে বাবা রে। শোনেন, জানি না আপনার কোনো বন্ধু আছে কিনা, কিন্তু এটা আমার বন্ধু না, আমার জান। মানে আমার ফুটোদার যদি কিচ্ছু হয় আমার ভালো থাকে না, আমার কিছু হলে পরে ফুটোদা ভালো থাকে না, বুঝতে পেরেছেন? আমরা দুটো শরীর কিন্তু একটা মন। সত্যি এরকম বন্ধু তো আমি কোনোদিন দেখিনি। ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করুন, খুব ব্যথা করছে। বলছি ডাক্তারবাবু, একটা ইঞ্জেকশন দিলে হতো না? আরে বাবা, কি হয়েছে কি না হয়েছে না চেক করে আন্দাজে কিসের ইঞ্জেকশন দেবো? একটা গ্যাসেরও তো ইঞ্জেকশন দিতে পারতেন। আরে বাবা, ওইখানে গ্যাসের ব্যথা হয় না। আরে বাবা, গ্যাসের ইঞ্জেকশন দিলে কোনো ক্ষতি তো নাই। বলছি তুমি ডাক্তার কি আমি ডাক্তার? পড়াশোনা তো করি নাই, করলে পরে তো ডাক্তারই হতাম। যাও দেখি, তোমরা বাইরে যাও, পট করে আমি সোনোগ্রাফি করে নিচ্ছি। আচ্ছা ভাই ঢ্যাবনা, তুই আমার সাথে থাক রে, খুব যন্ত্রণা হচ্ছে। বলছি ডাক্তারবাবু, সঙ্গে একজন থাকা যাবে না? আরে বাবা না, একটু সময় তো ব্যাপার, পটাপট করে চেক করে তারপরে তোমাদের বলছি। আচ্ছা। বলছি স্যার একটু ভালো করে দেখবেন। শোনো, ও নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই, আমি সব ঠিক করে দেবো। আচ্ছা। শোনো, 1850 টাকা কাউন্টারে জমা করে দাও সোনোগ্রাফি করার ফিস। ও নিয়ে চিন্তা করবেন না, 2000 টাকা জমা করে দিচ্ছি। আচ্ছা। ওরে মা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। তাড়াতাড়ি তোমরা বাইরে যাও। পাদু তুই এপাশ দিয়ে যা, আমি এপাশ দিয়ে যাচ্ছি। আচ্ছা কাকা। বলছি সোজা এসো। ওরে মা, ওরে বাবা। জামাটা উঁচু করো। কি বলছেন? জামা উঁচু করবো? জামাটা উঁচু করলে কি করে সোনোগ্রাফি করবো? নার্স, নার্স আগে স্যার। আসো তো এখানে। ও বাবা, এ তো ফুটো। আরে নার্স, আপনি এখানে? ও বাবা, তোমরা এক দুজনকে চেনো নাকি? আমাদের গ্রামে বাড়ি। বলছি স্যার একটু সাবধানে দেখবেন, এরা কিন্তু খুব চালু। আরে বাবা, আমি সাবধানেই দেখি। আগে যে স্যারের ওখানে কাজ করতাম, এরা কিন্তু হসপিটাল বন্ধ করে দিয়েছে। ও বাবা, তাই নাকি? বলছি এই হসপিটাল ভালো আছে? একদম ভালো। এই স্যার কোনো ঘুষখোর না, একদম ইমানদারিতে কাজ করে। এদিক ঘোরো। বলছি স্যার ভালোভাবে দেখবেন। হ্যাঁ, ভালোভাবে তো দেখতেই হবে, তুমি যে চেনাশোনা লোক। গেঞ্জিটা উঁচু করো। না না, আমার লজ্জা করছে। এদিকে ব্যথায় মরে যাচ্ছে, এদিকে লজ্জা করছে, তাড়াতাড়ি উঁচু করো। ও স্যার, শুশুরি করছে, শুশুরি করছে। নার্স, তাড়াতাড়ি সোনোগ্রাফির মেশিনটা নিয়ে এসো তো। আচ্ছা। বলছি খুব ভালো কাজ করেছো। বলছি স্যার টাকাটা? দাঁড়াও দিচ্ছি, এই নাও 200 টাকা। থ্যাংক ইউ স্যার। বলছি তোমার বাড়ি কোথায়? এরপরে যখন দরকার হবে আবার ডাকবো। না স্যার, এই টাকা নিয়ে আমি চলে যাব শহরে। শহরে কোথায় যাবে? শহরে আমার বন্ধুর খোঁজে যাব। মানে শুধুমাত্র কাজ করেছো শহরে যাওয়ার জন্য? হ্যাঁ স্যার। বাবা, সত্যিই তোমাদের বন্ধুত্ব খুব সুন্দর। সুন্দর ছিল স্যার, আমি নিজের হাতে নষ্ট করে দিয়েছি। মানে? সে অনেক বড় কাহিনী স্যার, কোনোদিন যদি আবার দেখা হয় সেদিন বলবো। আচ্ছা, ভালোভাবে যাও। বলছি 200 টাকা তো তোমার বাস ভাড়াই নিয়ে নেবে, তা খাওয়া দাওয়া কি করবে? স্যার একদিন না খেলে কিচ্ছু হবে না, রাস্তা থেকে জল টল খেয়ে নেবো। এই 100 টাকা আমার তরফ থেকে তোমার জন্য। তুমি এত ভালো কাজ করেছো আর তোমার বন্ধুত্ব এত সুন্দর, তাই তোমায় আমি 100 টাকা দিচ্ছি, কিছু খেয়ে নিও। আচ্ছা স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালোভাবে যাও তাহলে। আচ্ছা স্যার। বললে হবে না, ছেলেটা খুব ভালো কাজ করেছে। এক সময় কত টাকা উড়িয়েছি, আর আজকে 100 টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হচ্ছে। বন্ধু ফুটো, তুই কোথায়? তোকে ছাড়া যে আমি অচল, আমার কোনো ভ্যালু নেই। আজকে জানতে পারলাম ফুটো ছাড়া হাগুর কোনো দাম নেই। বলছি সকালবেলা কে আমায় ফোন করেছিল? কেন স্যার, কি হয়েছে? তোমাদের কতবার বলেছি যে হ্যাঁ, ফোন করবা না, দরকার হলে একটা মেসেজ করবা। বলছি স্যার, ম্যাডামের সঙ্গে কি ঝগড়া হয়েছে? আরে বাবা, যখনই বাড়ি থাকি বউটা আমার সামনে থাকে, সেই কিরিং করে ফোন বেজে ওঠে। আর তোমাদের ফোন বারবার পার্টি অফিস বলে বেঁচে যাই। বউটা আমার উপর কত সন্দেহ করে তা জানো? বলছি স্যার, আপনি এত ভালো মানুষ, তাও আপনার বউ সন্দেহ করে আপনার পরে? সারাদিন যদি পার্টি অফিস ফোন আসে তো সন্দেহ করবে না? তা আমার পার্টি অফিস তো চলে মেয়ে ছেলে নিয়ে। সত্যি স্যার, আপনি একটা অসাধারণ মানুষ। ওইসব কথা ছেড়ে বলো, কিসের জন্য ফোন করেছিলে? বলছি কি স্যার, আজকে টাকা ফেরত দিতে যাচ্ছি। বলছি কি স্যার, ফেরত দিয়ে চলে আসবো না টাকা কিছু আনবো? এই কথা? তাহলে তো সময় হয়ে গেছে, এক কাজ করো, এই আগে বুড়োরে ফোন করো, দেখি কি বলে। ফোন করে কি বলবো? ফোন করে বলো কি স্যার, আপনার টাকাটা ফেরত দিচ্ছি আজকে, আর আমার 2-3টে বান্ধবী আছে, তাদেরও টাকা লাগবে, তা আপনি কি দিতে পারবেন? ঠিক আছে স্যার, ফোন লাগাচ্ছি। আর ওটা কিন্তু বলে দিও যে 5 দিন হয়েছে আপনার টাকা নিয়েছি, 5 দিনে 5,000 টাকা সুদ হয়েছে, বুঝতে পেরেছো? ওসব কথা বলা লাগবে না স্যার, আমি কি বলি আপনি খালি দেখেন। ও নিয়ে স্যার টেনশন করবেন না, দিদি হচ্ছে ঝুনোমাল। কি বললি? আরে কিছু না কিছু না, তুমি ফোন লাগাও। লিলি হ্যালো। 32570098 হরিধর স্পিকিং। হ্যাঁ স্যার, আমি। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম্বার আমার জানা আছে।
বলছি স্যার আজকে আপনার টাকাটা আমি ফেরত দিতে চাই। এই তো 4 দিন হলো, এখনই টাকা ফেরত দিতে চাও মানে? বলছি স্যার 4 দিনে আপনারা 5,000 টাকা সুদ দিচ্ছি, আপনি 50,000 দিছিলেন তো, আপনারা এখন 55,000 টাকা ফেরত দিচ্ছি। 4 দিনে 5,000? হ্যাঁ স্যার। বলছি কি, টাকা আর লাগবে না? না স্যার, হ্যাঁ টাকাটা একটু বেশি লাগবে, বুঝতে পেরেছেন স্যার। আমি অন্য কোথাও থেকে আনার চেষ্টা করছি, আপনি তো বেশি দিতে পারবেন না, তো অন্য কোথাও দিচ্ছে শুনেছি। আপনি যে রেটে সুদ দিচ্ছেন ওই রেটেই দিচ্ছে, কিন্তু টাকার অ্যামাউন্টটা বেশি দিচ্ছে। আপনি তো 50-এর উপরে আর পারবেন না। কে বলেছে পারবো না? না স্যার, আমি একা নিচ্ছি না তো, আমাদের সমিতির একটা গোষ্ঠী আছে, 4 জনের দরকার, 4 জনের প্রায় 5 লাখ টাকার মতন দরকার। কোনো সমস্যা নেই, আমি দিতে পারবো। ঠিক বলছেন তো স্যার, তাহলে আমরা কি অন্য জায়গাতে নেবো না? না না, বলছি কি, ওই 5 লাখের তো একটু কম হবে, বুঝতে পেরেছো? আমার জামাই আবার আমার কাছে সুদি টাকা নিয়েছে তো, ওই মোটামুটি 4.5-এর মতন দিতে পারবো। আচ্ছা স্যার, কোনো সমস্যা নেই। বলছি আর কার কার দরকার? আমার 3টে বান্ধবীর দরকার, আমার সঙ্গে আসে না টাকমাতার মেয়ে, হ্যাঁ ওই মেয়েটারও দরকার, আর 2জন টাকমাতা আছে তাদেরও দরকার। শোনো, তুমি এই 55,000 টাকা নিয়ে চলে এসো, আর সবার আধার কার্ড আর এক কপি ফটো, বুঝেছো, সিগনেচার করে নিয়ে আসো। আচ্ছা স্যার, বলছি কখন আসবো? আরে সব সময় ফ্রি, যখন ইচ্ছে তখন আসো। বলছি স্যার আপনার বাড়ি আসবো? না না, বাড়ি আসার দরকার নেই, আমবাগানেই আসো, আগের দিন যেখান থেকে টাকা নিছো। ঠিক আছে স্যার, রাখছি স্যার। আচ্ছা, বান্ধবীদের নিয়ে এসো কিন্তু। আচ্ছা স্যার, এই তো আসলাম। ঠিক আছে, আমি আধা ঘন্টা পরে আসছি। আচ্ছা স্যার, রাখি তাহলে। গুড মর্নিং, গুড মর্নিং। খেলা জমে গেছে। বলছি স্যার 5 লাখ টাকা দিয়ে মাফ করে দেবো? আরে বাবা তুমি টেনশন নিচ্ছ কেন, আমি তো আছি। এমএলএ তো আর ঠেলা খেয়ে হয়নি, মাথার বুদ্ধি খাটিয়ে হয়েছি। যতই আমার বউ বলুক যে আমার শ্বশুরের টাকায় আমি এমএলএ হয়েছি, তবুও নিজের কিছু বুদ্ধি না থাকলে কি এই পজিশনে আসা যায়? হ্যাঁ হ্যাঁ স্যার, তা কি করবেন স্যার? অল্প একটু বলি, তারপরে সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নিতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বলেন স্যার, কি করবেন? এই যে এখন 4.5 লাখ টাকা নিয়ে আসবা, এরপরে ফোন টোন করলে ধরবা না, যেই ফোন করবে তখন বলবা স্যার হ্যাঁ টাকাটা দিতে একটু দেরি হবে, আমাদের টাকা একটু আটকে গেছে, একটু সমস্যা আছে। তারপরে বুড়ো বলবে হ্যাঁ হ্যাঁ সমস্যা আছে মানে, তখন বলবো অন্য এক জায়গাতে টাকা আনছি, ওখানে একটু সুদের হার কম দিচ্ছে, বুঝতে পেরেছো? তখন বুড়ো বলবে কি আমি একটু কম করে দেবো, বুঝতে পেরেছো? তারপর আমরা বলবো আমাদের আরো টাকার দরকার, তাই তো? একদম। এই করে করে নিতে হবে, আর একটু করে দিতে হবে। রাইট। 10 লাখ নেবা তো 1 লাখ ফেরত দেবা, বুঝতে পেরেছো? এইভাবে করে 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 বুড়োর কাছে যত মাল ম্যাটেরিয়াল আছে সব একদম রক্ত চুষার মতন চুষে নিতে হবে। ওইসব কাজে স্যার আমরা উস্তাদ, আমরা মানুষের রক্ত চুষে খাই, আর এ তো মানুষের টাকা। শোনো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার হাত জোড় করে, বাড়ি গেলি দয়া করে ফোন করো না, বুঝতে পারিছো? পারলে একটা মিস কল দাও, মিস কল না দিলে ভালো, একটা মেসেজ করলে ভালো হয়, যেই খালি হবো সেই ফোন করবো। আর তোমরাও এমন সময় ফোন করো, বউটা আমার পাশে যখন থাকে ক্রিং ক্রিং করে ফোনটা বাজে ওঠে, আর মোটামুটি ফোন বের করার আগেই বউ বলে পার্টি অফিসের ফোন, তাই না? মনে মনে হাসিও আসে, রাগও লাগে, আর কি বলবো, বুঝতে পারিছো? বলছি স্যার আপনার মতন সাদা সরল মানুষের উপর সন্দেহ করাটা ঠিক না কিন্তু। আরে বাবা, আমি একটা মহিলা সমিতি চালাই, মহিলা পার্টি অফিস চালাই, আমি কারোর দিকে কোনোদিন এই কুনজরে দেখেছি বলো? তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? না না, আপনার মতন মানুষ হয় না। তবু শালা বউটা আমার উপর সন্দেহ করে কেন, আমি বুঝি না। স্যার আপনারা এত সুন্দর দেখতে তো, এর জন্য বউটা আপনার উপর মোটামুটি ভরসা করতে পারে না। কে জানে। যাও যাও যাও, তোমরা কাজে লেগে পড়ো, হ্যাঁ তারপরে মোটামুটি আবার লেট হয়ে গেলে আবার সমস্যা। বুড়োটা যাতে বুঝতে না পারে, বুঝতে পেরেছো যে এসব আমার কাজ। না স্যার, উনি আপনি কোনো টেনশন করবেন না, এমন ভাবে শর্ট মারবো না বুড়ো কোনো টেরই পাবে না। ঠিক আছে, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, আর কাজ টাজ হয়ে গেলে এবার ফোন করো না, একটা মেসেজ করে দিও ইয়েস ওকে বলে, ঠিক আছে? আবার যেন ফোন টোন করো না, বলে রাখলাম। বলছি স্যার বেশি আর্জেন্ট না হলে ফোন করবো না। ঠিক আছে, আর ফোন করলেও আগে একটা মেসেজ করে নিও। ঠিক আছে স্যার। যাও তাহলে, ভালোভাবে কাজ করো। আচ্ছা। বলছি একটা ব্যাড নিউজ। কি হয়েছে স্যার? তোমার বন্ধুর লিভার ড্যামেজ হয়ে গেছে। কি বলছেন স্যার? এই সমস্যাটা অনেকদিন ধরে দেখা দিচ্ছে, কিন্তু এতদিন কোনো ট্রিটমেন্ট নেয়নি, তার জন্য এখন ইনফেকশন হয়ে গেছে ভিতরে। বলছি আগে কি কোনো ড্রিঙ্ক ফ্রিঙ্ক করতো? না না না, মানে করতো স্যার মাঝে মাঝে, তার জন্য এরকম সমস্যা হয়েছে। ফুটো দা তোমার কিচ্ছু হবে না। বলছি আমার কাকা কোথায়? ওই ভিতরে একটা স্যালাইন চালানো হয়েছে, বুঝতে পেরেছো? খুব টায়ার্ড হয়ে পড়েছে তো, এর জন্য একটা স্যালাইন দেওয়া হয়েছে। কিচ্ছু খেতে পাচ্ছে না, খেলেই বমি হচ্ছে, তার জন্য একটা স্যালাইন দেওয়া হয়েছে। বলছি স্যার আমাদের ফুটোদাকে কি করে ঠিক করা যাবে? বলছি লিভার ট্রান্সপ্ল্যান্ট করা যায়, ওর জন্য অনেক টাকা খরচা। কত টাকা স্যার? প্রায় কোটি টাকার কাছাকাছি। কোটি টাকা? শোনো, তোমরা এক কাজ করো, যেখানে বড় বড় ডোনেশন কেন্দ্র আছে না, সেখানে গিয়ে যোগাযোগ করো, বুঝতে পেরেছো? বলছি স্যার আর অন্য কোনো রাস্তা নেই? শোনো, আমার যেটা জানা আছে আমি সেটাই বলছি, তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে মোটামুটি বড় হসপিটালে দেখাতে পারো। বলছি স্যার কোন হসপিটালে দেখাবো? শোনো, আমার একটা জানাশোনা বড় একটা হসপিটাল আছে, সেখানে তোমাদের পাঠাবো, সেখান থেকে কি বলে দেখে আসতে পারো। না হলে তোমরা যদি আমার উপর বিশ্বাস করো, আমি রিপোর্টটা স্যারকে পাঠাই, স্যার কি বলে তারপরে ডিসিশন নেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ স্যার আপনি পাঠিয়ে দিন। হ্যাঁ স্যার, যে করেই হোক আমার ফুটোদাকে ভালো করতেই হবে। বললাম তো অনেক টাকার ব্যাপার, যদি কিডনি খারাপ হতো তাহলে একটা বাদ দিয়ে দিলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু লিভার অনেক ইনফেকশন হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, ওটাকে এখন মোটামুটি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। বলছি স্যার একটু কম টম করে করা যায় না? এগুলো অনেক এক্সপেন্সিভ হয়, বুঝতে পেরেছো? অনেক টাকার দরকার হয়, গরিব মানুষ তো করতেই পারে না, এসব বড়লোক মানুষদের ব্যাপার স্যাপার, বুঝতে পেরেছো? এক কাজ করো, তোমাদের কাছে টাকা পয়সা কম থাকলে সরকারি হসপিটালে অ্যাডমিট করে দাও, যতদিন মোটামুটি জীবন আছে ততদিন হসপিটালেই থাকতে হবে। কি 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 বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ আপনি এই কথা বলছেন?
আমার ফুটো কাকাকে আমি কিচ্ছু হতে দেবো না। পাদু, হ্যাঁ এখন কি করবি? চলো কাকা, বাইরে চলো। বলছি পেশেন্টের কাছে কিন্তু এখন যাওয়া যাবে না, হ্যাঁ? আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে যেও। আর পেশেন্টকে এইসব জিনিসপত্র জানিও না, তাহলে কিন্তু অনেক নার্ভাস হয়ে পড়বে। ঠিক আছে স্যার। শোনো, কাউন্টারে যে 2000 টাকা জমা করেছো সেটা মাত্র টেস্টিং করার জন্য। আর মোটামুটি এই যে এখন স্যালাইন ফিলাইন চালানো হচ্ছে এসবের কিন্তু আলাদা রেট লাগবে, ঠিক আছে? আর আজকে যদি তোমরা এখানে হোল্ড করো তার জন্য কিন্তু আলাদা বেড ভাড়া দিতে হবে। স্যার উনি টেনশন করবেন না, টাকা পয়সা আমরা যেখান থেকে হোক চুকিয়ে দেবো। স্যার আমার কাকাকে ভালো করে দিন স্যার। বললাম না আমার হাতে কিচ্ছু নেই, তোমরা চাইলে অন্য হসপিটালে নিয়ে যাও, বুঝতে পেরেছো? আমি মোটামুটি কিচ্ছু করতে পারবো না। আর অপারেশন বা ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে ও আমার একার দ্বারা হবে না, বড় ডাক্তার ছাড়া কাজ হবে না। আমি যতটুকু বুঝি সেই হিসাবে বললাম, এখন বাকি তোমরা দেখো। আমার কাকাকে কিচ্ছু হতে দেবো না, ভালো করে তুলবো। আপনি স্যার আমার বন্ধুকে একটু দেখেন স্যার, আমরা একটু পরে আসছি। আচ্ছা, রাত্রে যদি এখানে রাখো তাহলে কাউন্টার কিন্তু টাকা জমা করো। বলছি স্যার একটা মানুষ মারা যাওয়ার মতন অবস্থা, আর আপনারা শুধু টাকা টাকা বলেন। দেখো, হসপিটালটা আমার বাবার না, বুঝতে পেরেছো? এখানে আমরা জব করি, আর এখানে যে মালিক সে বিদেশে থাকে, তাকে প্রত্যেকদিন সন্ধ্যার সময় হিসাব পাই টু পাই দিতে হয়, বুঝতে পেরেছো? স্যার টাকা নিয়ে টেনশন করবেন না, সব টাকা দিয়ে দেবো। ঠিক আছে। চল ভাইপো চল। এদের বন্ধুত্ব দেখে অনেক মায়া লাগছে, দেখি স্যারকে তাড়াতাড়ি রিপোর্টটা পাঠাই। আর কি বলবো, এইসব বড় বড় রোগ ব্যাধি সব এই মোটামুটি লোয়ার ক্লাস মানুষদের হয়, বড় লোক মানুষদের ছোটোখাটো রোগ হয়। আর এদের এত বড় বড় রোগ হয়, এত টাকা পাবে কোথায় ট্রিটমেন্ট করার জন্য? বললাম সরকারি হসপিটালে ভর্তি করে দাও, যতদিন বাঁচে ততদিন ওখানেই থাকুক। তা না, এখন এরা কি করবে কে জানে, শুধু শুধু পয়সাগুলো নষ্ট করবে আর কি। নার্স, তাড়াতাড়ি আসো, 3 নম্বর বেডে স্যালাইন ফুরিয়ে গেছে, ওটা খুলে দাও। সবকিছু আমারই লক্ষ্য রাখতে হয়, আর কি বলবো। বলছি বাবা, ওই থৈলি নিয়ে কোথায় যাচ্ছ? আরে আগের দিন টাকা দিয়েছিলাম না 50,000 টাকা, সেই টাকা ফেরত দিচ্ছে। কেন, ওরা সুদে টাকা নেবে না? আরে নেবে নেবে, 50,000-এ 4 দিনে 5,000 টাকা সুদ দিচ্ছে। কি বলছো? হ্যাঁ মা। তাহলে তো আমাদের কপাল খুঁড়ে গেছে। বলছি জামাই বাবাজিরে দেখছি না যে? বুড়ো সামাই কোথায় বসে গল্প গুজব করছে, আসবে না সন্ধ্যের সময়, পেটে যখন কেউ ম্যাও করে খিদে লাগবে না তখন ম্যাও ম্যাও করতে করতে চলে আসবে না। বলছি জামাইয়ের সাথে বেশি ঝগড়া করিস না, তাহলে রাখিস, বুঝছিস? সুধীর ব্যবসা যেভাবে চলছে আরও টাকার দরকার। হ্যাঁ, টাকা তো কদিন পরে আনবলক হলো বলে, আর একটা মোটামুটি কোর্টের থেকে একটা এবিডুবি নিয়ে একটা জমা দিলি পারে আমার যা মনে হয় ও লক খুলিয়ে যাবে, আমার একটা বন্ধু বলিছে। দেখি তোমার জামাই বাড়ি আসুক, তাই করতে হবে। বলছি মা, যেভাবে ব্যবসা চলে উঠিছে না, কিছুদিনের ভিতরে অনেক টাকা বানায় ফেলাবো। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। তার জন্য জামাইয়ের সাথে তাল রাখিস, বুঝছিস? আমাদের কাছে তো টাকা পয়সা নাই, ও টাকা দিয়ে যদি কিছু টাকা বানায় নিতে পারি, তারপরে মাজায় লাথি মারে খেতাই দিস, কমসে কম 2-4 মাস একটু, বুঝছিস, তালে তুলে রাখিস। আচ্ছা বাবা, তখন মাথা গরম হয়ে গেছে তো তাই উল্টো পাল্টা বলেছি। সোনার টিভির জন্য বায়না করিস না, দরকার হয় 2 মাস পরে আমি কিনে দেবানি, বুঝতে পারিস? তাহলে তাল রাখ, ও আবার মাথা খারাপ মাল তো, কোথাতে কি করে বসে কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা বাবা, বলছি যাওয়ার সময় তোমার জামাই দেখলে এবারে পাঠাই দিও। ঠিক আছে। আর বলছি টাকা পয়সা সব সাবধানে লাগাইও। আরে সব আমার পাক্কা কাস্টমার, আধার কার্ড, প্যান কার্ড, গোষ্ঠীর নিম গোষ্ঠী, ফটো মটো সব কিছু নিয়ে তারপর দিই, এমনি দিই না। আমি মোটামুটি এখন শুরু করলে কি হবে, ছোটবেলাতেই মোটামুটি আমার হিসেবের প্রতি ভালো নজর আছে। আমি অঙ্ক জানিস না, বেশি পাইছিলাম মাধ্যমিক পরীক্ষায়। হয়েছে হয়েছে, যাও তুমি এখন যাও। আচ্ছা, জামাই বাবারে দেখলি পাঠাই দেবানি, হ্যাঁ? তুই একটু ভালো মন্দ রান্না কর, সকালে যে চেতা বেতা দিছিস এখন একটু ভালো করে ডিম ঝোল রান্না কর। আচ্ছা, বলছি বাবা বাড়ি আসার পথে যদি কটা পুঁটি মাছ পাও নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। বলছি বাবা টাকা পয়সা সাবধানে নিও। আরে বাবা, এই ব্যাগের ভিতর নিলি কেউ সন্দেহ করবে না, বুঝতে পারিস? অ্যাটাসি ফ্যাটাসি নিলি লোকে সন্দেহ করে। ঠিক আছে, ভালোভাবে যাও। আসছি। সত্যি সকালবেলা বটটার উপরে খালি খালি চেতাচেতি করা হয়ে গেছে, মালটা আবার খেপে গেলে কি করে তা কে জানে। টাকা পয়সার দরকার, এখনো তো মাত্র 5 লাখ টাকা নিচ্ছি, আরো মোটামুটি 50-60 লাখ টাকা নেওয়ার পর তারপর যেখানে যাই যাক, ওর উপর আর চেঁচামেচি করা যাবে না। আমারও মাথা কাড়াক গরম, ঘপ করে চেতে গেলাম সকালবেলা, দিলাম 2-4 গুঁতো। যাই দেখি একটু ভালো মন্দ রান্না করি, ভালো মন্দ নিজে যাতে খাওয়াই দিতে পারে, রাগ টাক সব কমে যাবে না। লা 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 লা, এই লা 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 লা। বল ভাইপো কি বলবি বল। বলছি যে করে হোক কাকারে ভালো করতেই হবে। বলছি কি অন্য একটা হসপিটালে নিয়ে দেখাবি নাকি? আগের হসপিটালের মতন চিটিং বাজি করছে না তো? না না, অন্য হসপিটালে তো দেখাতেই হবে। আর কাকা যেরকম ভাবে বলছিল পেটে ব্যথা, হতেও পারে, কারণ কি ওইসব জায়গায় ওরকমই ব্যথা হয়। বলছি পাদু, যে করেই হোক ফুটোদারে বাঁচাতেই হবে। ফুটোদা না থাকলে কিন্তু আমারও কোনো অস্তিত্ব নাই, আমি আমার জীবন দিয়ে বাঁচাবো, তুমি কোনো টেনশন করো না কাকা। হাগুদার বিয়ে করার পরেতে কিরকম যেন একটার পর একটা সর্বনাশ ঘটে চলছেই চলছে, জীবনটা পুরো মনে হয় একদম কয়লা হয়ে গেল। ওটা হচ্ছে একটা অলক্ষী, যেই বাড়ি আইছে সেই থেকেই বাড়ির সর্বনাশ শুরু হয়ে গেছে। বলছি ভাইপো এখন কি করবি সেটা ভাব, আমি আর পড়াশোনা করবো না কাকা। কি 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 বলছিস, পড়াশোনা করবি না? হ্যাঁ কাকা, আমি যদি পড়াশোনা করি তাহলে ফুটো কাকার আর বাঁচানো যাবে না। কেন ভাইপো? অত টাকা কোথায় পাবো বলো? আমি এখন পড়াশোনা ছেড়ে দিয়ে আমার যত মাথায় বুদ্ধি আছে, এ তেল ও তেল, যে কোনো কিছু বিক্রি করে মোটামুটি অত টাকা গোছাতেই হবে। বলছি ভাইপো, এই 1-2 টাকা না, প্রায় 1 কোটি টাকার ব্যাপার। হ্যাঁ, এত টাকা কি ওইসব বিক্রি করে পাওয়া যাবে? তাহলে কি করবো বলো কাকা, তৈরি করবো? তোর এই কোচিং এর ফিস দিতে গিয়ে আমাদের পায়ের তলের চামড়া পুরো একদম উঠে গেছে। সারাদিন এদিকে দৌড়োদৌড়ি ওদিকে দৌড়োদৌড়ি, কোনোদিন 5,000 কোনোদিন 10,000 টাকা কেনা বেচা হয়েছে। আরে এত টাকা কি করে শোধাবো ভাইপো?
ও নিয়ে তুমি টেনশন করো না, যে করে হোক কাকারে বাঁচাতেই হবে। সে তো বাঁচাবো, দরকার হয় সারা ভারতবর্ষ ঘুরবো, কোথাকার আয়ুর্বেদিক জড়িবুটি যে করে হোক। ঠিক বলি তো কাকা, আয়ুর্বেদিকই দেখতে হবে, কোনোভাবে ঠিক করা যায় নাকি, নাহলে অত টাকা এত কম সময়ের ভিতরে কোথা থেকে জোগাড় করবো। তুই টেনশন করিস না ভাইপো, একটা না একটা রাস্তা বেরোই যাবে। এখন কি করব? বলছি কি, হাগুদারে ফোন করলি কোনো সাহায্য করতো নাকি? না কাকা, ওইসব ছেড়ে দাও। যে নিজের ছেলের জন্য 1.5 লাখ টাকা দিতে পারে না, সে বন্ধুর জন্য আর কি দেবে? আগের হাগুদা যদি থাকতো না, সত্যি দিত। এখনের হাগুদা আর আগের হাগুদার ভিতরে অনেক পার্থক্য। শোনো, বাড়ি শুধু শুধু ফোন করার দরকার নেই, ফোন করে কোনো লাভ হবে না। ওরা চুকি আছে, ভালো আছে, তাই থাকুক। তাহলে টাকা কোথাতে জোগাড় হবে? দেখছি কাকা কি করা যায়। আমার কপালে আর পড়াশোনা হবে না। ভাইপো, অনেক ইচ্ছা ছিল তোরে সায়েন্টিস্ট বানাবো, অনেকদিন ভালো পথে চলেছি। এই সমাজে ভালো পথে চললেই তার কোনো জায়গা নেই। এখন সবাই ডাকবে পাদুর ফাজলামো। কি করবি ভাইপো? এখন থেকে চিটিংবাজি ব্যবসা করব, কাকাকে ভালো করতেই হবে। বলছি, চিটিংবাজি করাটা পাপ হবে না? তাহলে কাকা বলো, তুমি বলো 1 কোটি টাকা কে দেবে বলো? তাই বলে চিটিং ব্যবসা? চিটিং মানে ওইসব লোকের কাছে চিটিং করব যেসব লোকের কাছে প্রচুর টাকা আছে। বুঝতে পেরেছো? কিরকম? সেটা তোমায় আমি রাত্রিবেলা বলবানি। আমার মাথায় একটা প্ল্যান আছে। এই প্ল্যান যদি কাজ করে, খুব কম সময়ের ভিতরে অনেক টাকা জোগাড় করা যাবে। যে করেই হোক ভাইপো, ফুটোদারে বাঁচাতেই হবে। আমিও তাই বলছি কাকা, যে করেই হোক বাঁচাতেই হবে। বলছি, স্যারের ধারে যদি টাকা চাওয়া হয়, স্যার অত টাকা দিতে পারবে না আমি জানি। আর কোনো রাস্তা আছে ভাইপো? দেখছি কাকা, দেখছি। বলছি, হাতে কত টাকা আছে এখন? ভারী জোর 15-20 হাজার টাকা হবে। দেখছি কাকা কি করা যায়, আমার একটু সময় দাও। আচ্ছা, যদি আমার সাথে লাল বাতারের চম্পা মামা থাকতো না, দেখতে যে করে হোক এখান থেকে ওখান থেকে টাকা উঠাই নিতাম। দেখছি ভাইপো, ওদেরকে কি করে আনা যায়। দেখো কাকা, তুমি খালি ওদেরকে এনে দাও, বাকি সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। এই শহরের থেকে সব টাকা উঠাই নেবো। আমার কাকাকে আমি বাঁচাই, তুলবো। অনেক হয়েছে পড়াশুনো, এখন আর হবে না। গরিব সবসময় গরিব থেকেই যায়, যদি চেষ্টা করে ভালো পথে কিছু ইনকাম করার, তার হয়ে ওঠে না। জীবনে এমন এমন বাধা আসে, সে বাধা কাটিয়ে ওঠাটা খুবই কষ্টকর। এখন যেমন আমাদের ফুটোদাকে কি করে বাঁচাবো, আমাদের মাথায় কিছু আসছে না। কদিনের ভিতরে এমন এমন ঘটনা ঘটছে, নিজেকে বিশ্বাস করাতে পারছি না। মনে হচ্ছে পাততলা থেকে মাটি সরে গেছে। তবু কথা দিলাম, যে করে হোক ফুটোদাকে বাঁচাবো। আজকে আমি এখানে বসে কথা দিয়ে গেলাম, আমার নাম ঢ্যাবনা, আমি ছাড়বো না। এখন শুরু করবো আমার ঢ্যাবনাগিরি। এই শহরের বুকে রাজ করবে ঢ্যাবনা।